নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তার পরই আমরা দেখেছি চারিদিকে যেমন জমি দখলকে নিয়ে অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই ডাবগ্রাম ফুলবাড়ির যে ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে এবং যেমনটা জানা যাচ্ছে যে দেবাশিস প্রামাণিকের 7 দিনের পুলিশি হেফাজত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি এবং তার 7 দিনের পুলিশি হেফাজত হয়েছে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত দে। সুজিত, কি জানা যাচ্ছে? দেবাশিস প্রামাণিক তৃণমূল নেতা, তাকে কিন্তু গতকাল কিন্তু তার বাড়িতে গিয়েছিল এনজিপি থানার পুলিশ, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে, তারপর কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর আজকে কিন্তু জলপাইগুড়ি যে কোর্ট দায়রা আদালত, সেখানে নিয়ে আসার পর কিন্তু তাকে ওঠানো হয় যে সিজিএম কোর্ট, সেখানে কিন্তু সিজিএম কোর্টে ওঠানো কিন্তু পুলিশের থেকে বলা হয়েছে যে 10 দিন পুলিশ রিমান্ড চেয়েছিল, সেখানে 10 দিনের জায়গায় 7 দিন পুলিশ রিমান্ড তাকে দেওয়া হয়। তার সাথে যখন কথা বলা হয়, তাকে বলা হয় যে কি বলবেন, বলছে একই কথা বারবার বলছে, আমি বলবো না, আমি কোনো কিছু বলতে চাই না, আপনারা ভালো থাকুন, ধন্যবাদ, এই কথা কিন্তু তিনি খালি বলে গেলেন। এখন এর পিছনে কারা কারা জড়িত আছে, তাকে রিমান্ডে নিল, তারপর কে কে জড়িত আছে সেটা কিন্তু পুলিশ খতিয়ে বলবে। সুজিত, এ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব তাদের কি প্রতিক্রিয়া? কিন্তু জেলার যে তৃণমূলের জেলা সভাপতি, সেইভাবে কিন্তু এখনো কোনো তৃণমূল নেতৃত্ব কিন্তু কোনো কথা বলেনি, কোনো মুখ পর্যন্ত এখন পর্যন্ত জলপাইগুড়ি তৃণমূল নেতৃত্ব কিন্তু কোনো কথা বলেনি এই বিষয়ে। ধন্যবাদ তোমায় সুজিত। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত দে। জমি মাফিয়া চক্রের সঙ্গে জড়িত অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার 3। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতি। দল ও প্রশাসনকে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে কটাক্ষ বিরোধী বিজেপির। জমি মাফিয়া দৌড়াতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। শিলিগুড়িতে গ্রেফতার ব্লক তৃণমূল সভাপতি। শিলিগুড়িতেও ডাবগ্রাম ফুলবাড়ি তার উদাহরণ, এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। বিরক্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সোমবার নবান্নের বৈঠকেই চরম হুঁশিয়ারি দেন। ডাবগ্রাম ফুলবাড়িতে জমি মাফিয়াদের চক্রের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ। তদন্তে দেখা যায় সরকারি জমি দখল করে বেআইনিভাবে বিক্রির রমরমা কারবার, যার নেপথ্যে ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিক। শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিসকে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ। মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে, তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন সেভাবে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে, তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন, 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে, এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন, যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার। সর্ষের ভিতরে যে ভূত বাসা বেঁধেছে সেই খবর নবান্ন পর্যন্ত আগেই পৌঁছেছে। বহু জায়গায় বেআইনি নির্মাণ, দখলদারির নেপথ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়করাই যে রয়েছেন তা মুখ্যমন্ত্রীর বার্তাতেই স্পষ্ট। প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে, যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম,
ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বৃহস্পতিবার সকালে দেবাশিসকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। একই অভিযোগে বুধবার রাতেই এনজিপি থানার অন্তর্গত জলডুমুর এলাকা থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ কালামকে। বাড়িভাসা থেকে গ্রেফতার করা হয় বিমল রায় নামে আরেক অবৈধ জমি কারবারিকে। শিলিগুড়ি থেকে রীনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি। হলদিয়া উন্নয়ন পর্ষদ ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান শেখ সুফিয়ানের দাবি, হলদিয়া উন্নয়ন পর্ষদ না থাকলে এলাকার উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। এই সুফিয়ানই ছিলেন নন্দীগ্রাম বিধানসভা ভোটে মমতার নির্বাচনী এজেন্ট। মমতা ও শেখ সুফিয়ানের বিপরীতধর্মী মত নিয়ে কটাক্ষ বিজেপির। 1980 সালে হলদিয়া শিল্পাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের জন্য গড়ে তোলা হয়েছিল হলদিয়া উন্নয়ন পর্ষদ। এরপর ধীরে ধীরে গোটা পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভার বেশ কিছু এলাকায় আনা হয় এইচডি এর আওতায়। মূলত এলাকার সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি করাই এইচডি এর কাজ। এছাড়াও 9 দশকে নতুন WBIDCর জমি অধিগ্রহণের বিশেষ ক্ষমতাও দেওয়া হয়েছে এইচডিএ কে। বর্তমানে তমলুক ও কাঁথি লোকসভার 14টি ব্লক এবং 3টি পৌরসভা এইচডি এর অধীনে। সেই এইচডি এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। কতগুলো বোর্ড রেখে দিয়েছে, গা টিপছে না পা টিপছে, 400-500 করে লোক রেখে দিয়েছে। তাদের তো ডেভেলপমেন্টের কাজ কভার হয়ে গেছে, ওভার হয়ে গেছে। দীঘা ডেভেলপমেন্ট অথরিটির প্রয়োজন আছে কি এখন আর? ওখানে তো মিউনিসিপ্যালিটিও আছে, পঞ্চায়েতও আছে, ডিএমও আছে। বিরাট বাড়ি করে 400-500 লোক, কারো গা টিপছে, কারো পা টিপছে, কারো মাথা টিপছে, বড় বড় বিল্ডিং করে থাকছে, আরাম করছে। তাদের যেখানে গভর্নমেন্টের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও। এইচডি এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেও একেবারে উল্টো পথে হাঁটছেন নন্দীগ্রামে তার ইলেকশন এজেন্ট তথা এইচডি এর ভাইস চেয়ারম্যান শেখ সুফিয়ান। তার দাবি, হলদিয়া উন্নয়ন পর্ষদ না থাকলে এলাকার উন্নয়ন থেমে যাবে। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি বিশাল ফাংশন, ওখানে পৌরসভার আলাদা ফাংশন, আর হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির অধীনে অনেক শিল্পনগরী আছে এবং জায়গা সম্পত্তি অনেক কিছু আছে, ল্যান্ড ব্যাংকও করা আছে, ডেভেলপমেন্টও হয়। এটা শুধু পৌরসভা এলাকার উন্নয়ন হবে, কিন্তু হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির অধীনে তমলুক লোকসভা ছাড়াও খেজুরির কিছু লোকসভার অধীনে খেজুরি, কন্টাই লোকসভার অধীনে খেজুরি, চণ্ডীপুর, এরাও আমাদের হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির অধীনে আছে। নন্দীগ্রামে হেরে যাওয়ার ভূত এখনো তারা করছে তৃণমূলকে, কটাক্ষ বিজেপির। 1956 নন্দীগ্রামে এই হার উনি এখনো ভুলতে পারছেন না। পূর্ব মেদিনীপুরের মানুষকে উনি নানাভাবে নানা কৌশলে ভয় দেখিয়ে নিজের পক্ষে রাখার যে ব্যর্থ চেষ্টা উনি করেছেন, সেই চেষ্টায় সাধারণ মানুষ ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং শুভেন্দু অধিকারীর পক্ষে পূর্ব মেদিনীপুর মানুষ শুভেন্দু অধিকারীকে সামনে রেখে উন্নয়নে এগোতে চান, সেই বার্তা দিয়েছেন। লোকসভা ভোটে জেলা 2টি আসন কাঁথি এবং তমলুকে জিতেছে বিজেপি। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে জেলার 16টি বিধানসভার মধ্যে 15টিতেই এগিয়ে বিজেপি। এই প্রেক্ষাপটে জেলা 2টি উন্নয়ন পর্ষদ রাখার যৌক্তিকতা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলায় তা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর জবরদখল তুলে দিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পুরসভার। একাধিক জেলায় চলল যৌথ অভিযান। রামপুরহাট শহরে ফুটপাথের জবরদখল উচ্ছেদে যৌথ অভিযানে পুলিশ ও প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর তৎপর পুরসভা। মুখ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশের পর ফুটপাথ দখল করে থাকা অস্থায়ী দোকান ভাঙা শুরু করেছে সিউড়ি পুরসভা। জবরদখল উচ্ছেদে 11 দিনের একটি তালিকা তৈরি করা হয়েছে। হাসপাতাল মোড়ের ফুটপাথ দখল করে থাকা দোকানগুলি ভাঙার সিদ্ধান্ত। অনেক জায়গাতেই অস্থায়ী দোকান সরিয়ে নিয়েছেন দোকানিরাও। উচ্ছেদের প্রতিবাদে সরব বিজেপি। পুরসভার সামনে বিক্ষোভ। জেলা শাসকের কাছে স্মারকলিপি গেরুয়া শিবিরের। বিজেপির দাবি, সরকারি জমি জবরদখল হওয়া উচিত নয়, কিন্তু জাতীয় হকার নীতি মেনে সরকার এভাবে হঠাৎ উচ্ছেদ করতে পারে না। হকারদের পুনর্বাসনের দাবি।
জলপাইগুড়ির বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া গ্রামে বিজেপি পঞ্চায়েতের মদতে মরা নদী বিক্রির মতো গুরুতর অভিযোগ। কালুয়া নদীর গা ঘেঁষে বেআইনিভাবে চলছে জলাশয় খনন। সেচ দপ্তরের অনুমতি ছাড়াই বোল্ডার দিয়ে পার বাঁধানোর কাজ। নদীর গতিপথ খুঁড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ জমির মালিকের। পুকুর খননের অনুমতি দেওয়ার কথা স্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য বাপি রায়। বিজেপির মণ্ডল সভাপতি কৌশিক নন্দীর দাবি, পঞ্চায়েত সদস্য এনওসি দিয়ে থাকলে ব্যক্তিগতভাবে দিয়েছে, তার দায় দল নেবে না। আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে জলাভূমি ও ঝিল দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আলিপুরদুয়ার শহরের বিভিন্ন জলাভূমি পরিদর্শন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর শিলিগুড়িতে উচ্ছেদ অভিযান। শিলিগুড়ির হিলকাট থেকে শুরু করে প্রধাননগর থানার অন্তর্গত জংশন, গুরুং বস্তি সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ও ফুটপাথে থাকা দোকানদারদের সরিয়ে দেওয়া হয়। ফুটপাথ জবরদখল করে ব্যবসা করা যাবে না, জনসাধারণের সুবিধার্থে ফুটপাথ মুক্ত রাখতে হবে। জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার শোভনীক মুখোপাধ্যায় ও আইসি কোতোয়ালি সঞ্জয় দত্ত উপস্থিত ছিলেন অভিযানে। হকার উচ্ছেদ ঘিরে ডানলপে ধুন্ধুমার। ফুটপাথ থেকে হকারদের তুলতে হবে অভিজাত রেস্তোরাঁর সরঞ্জাম। প্রশাসনের কাজে ক্ষুব্ধ হকারদের বিক্ষোভ। হকারদের অভিযোগ, টাকার বিনিময়ে মাল্টি কুইজিন রেস্টুরেন্টগুলি চলছে। যদি হকারদের এই অভিযোগ অস্বীকার করেছে বরানগর পুরসভা। কলকাতা টিভি। পদত্যাগের ইচ্ছা প্রকাশ হাওড়া পুরসভার মুখ্য প্রশাসকের। পদত্যাগ গ্রহণ করেনি নবান্ন, কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ নবান্নের। এদিকে হাওড়ার বিভিন্ন জায়গায় বেআইনি জবরদখল রুখতে অভিযান জারি হাওড়া সিটি পুলিশের। মুখ্যমন্ত্রী করা বার্তায় তৎপর পুলিশ প্রশাসন। রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় কাজকর্ম নিয়ে কঠোর সতর্ক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই নবান্নে তিনি ঘোষণা করেন, সব পুরসভার কাজকর্মের ওপরে নজরদারি করা হবে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর নিশানায় হাওড়া ও বালি পুরসভা। নির্বাচন না হওয়ায় দুটি পুরসভাতে পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। নিশানায় রেখেছেন 4 বিধায়ককে। বেআইনি নির্মাণ থেকে নিকাশি ব্যবস্থা, পার্কিং, হকারদের বারবারন্ত, সরকারি জমি জবরদখল করে ব্যবসা, সব নিয়েই ক্ষোভ উগরে দেন তিনি। এই পরিস্থিতিতে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী নবান্নে পদত্যাগপত্র পাঠান। হাওড়া নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশের পরে পদত্যাগের ইচ্ছা প্রকাশ তার। পদত্যাগপত্র গ্রহণ করেনি নবান্ন, কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ নবান্নের। কলকাতা টিভির মুখোমুখি হয়ে চিকিৎসক সুজয় চক্রবর্তী জানান, তিনি হাওড়ারই ভূমিপুত্র, তাই তার পদে থাকা যদি উন্নয়নের পক্ষে বাধা হয় তাহলে তিনি জেলার সাধারণ মানুষের স্বার্থে সরে যাবেন। আমি থাকা বা না থাকার উপর, আমার থাকাতে যদি কোনো সময় হাওড়ার উন্নয়নের কোনো প্রবলেম, আমার প্রেজেন্সে যদি হাওড়ার ডেভেলপমেন্ট আটকায়, সেক্ষেত্রে আমি কোনোদিন হাওড়ার উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই। কারণ আমি হাওড়ারই মানুষ, আমি হাওড়াতেই থাকি এবং আমি যবে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমি তবে থেকে হাওড়ার উন্নয়ন ছাড়া আর কিছু ভাবিনি। যদি মনে হয় যে আমি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছি এখানে, তাহলে আমার হাওড়ার স্বার্থে, আমাদের দলের স্বার্থে দিদি নির্দেশ দিলে আমি সবসময় সরে যেতে পারি। ইতিমধ্যেই হাওড়ায় বেশ কিছু বেআইনি বাড়ি ভাঙা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় বেআইনি জবরদখল রুখতে অভিযান জারি হাওড়া সিটি পুলিশের। হাওড়া থেকে জগন্নাথ সামন্তের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিন। কোচবিহারের রাজনীতিতে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক ও মন্ত্রী উদয়ন গুহর বৈরিতা নতুন কিছু নয়। এবার নিষেধ প্রামাণিকের সম্পত্তির খতিয়ান নিয়ে চাঞ্চল্যকর পোস্ট মন্ত্রী উদয়ন গুহর। কিভাবে রোজগারহীন নিষেধের সম্পত্তির পরিমাণ বেড়েছে সেই প্রশ্ন তুলে ফেসবুক পোস্ট উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর।
নিষেধ প্রামাণিকের সম্পত্তির পরিমাণ নিয়ে প্রশ্ন উদয়ন গুহর। মন্ত্রীর দাবি 2010 সালে শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন নিষেধ প্রামাণিক। দিনহাটা 2 নম্বর ব্লকের বালাকুড়া প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাই ছিলেন তিনি। টানা 3 বছর চাকরি করার পর 2013 সালের এপ্রিল মাস থেকে এখনো পর্যন্ত বিনা নোটিশে স্কুলে অনুপস্থিত নিষেধ। দীর্ঘ অনুপস্থিতির ফলে 2013 নভেম্বর মাস থেকে নিষেধের বেতন বন্ধ করে দেওয়া হয়। এমতাবস্থায় 2013 থেকে 2019 অর্থাৎ তার সাংসদ হওয়ার আগে পর্যন্ত তিনি কিভাবে নিজের এবং সংসারের ভরণ পোষণ সামলাতেন, এছাড়াও ওই সময়কালের মধ্যে নিষেধের স্থাবর সম্পত্তির উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন উদয়ন গুহ। কিন্তু যে চাকরিতে ঢুকেছিল তার সংসারের ভরণ পোষণের জন্য, সে 6 বছর ধরে চাকরিতে অনুপস্থিত থাকলো এবং মাইনেও তার বন্ধ হয়ে গেল। তাহলে সেই সময় তার সংসার চললো কি করে? এবং এই যে সম্পদ সে করেছে, ভ্যাটাগুড়িতে এরকম একটা বাড়ি করেছে, তারপরে শুনেছি কলকাতায় ফ্ল্যাট কিনেছে এবং কুচবিহারেও তার কিছু সম্পদ আছে বলে শোনা গেছে। তারপরে এগুলো এলো কোত্থেকে? গাড়ি, তারপর যখন দেখতাম যে কিছু না হয়েও তিনি প্রাইভেট সিকিউরিটি নিয়ে ঘুরতেন, সেই সব টাকা কোথার থেকে আসতো? কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। তারাতলার কারখানা বন্ধ করে দিয়েছে ব্রিটানিয়া কোম্পানি। কাজ হারা হয়েছেন 350 জনেরও বেশি কর্মী। স্থায়ী কর্মীদের এককালীন কিছু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ, তবে এখনো আধারে অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ। বোরোলিন যেমন বঙ্গজীবনের অঙ্গ, তেমনি বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে ব্রিটানিয়া বিস্কুট। সকাল সাঁঝে এক পেয়ালা চায়ের সঙ্গে যোগ্য সঙ্গত করে এই বিস্কুট। তবে মে মাসে উৎপাদন বন্ধ রাখার পর জুন থেকে তারাতলার ইউনিট বন্ধ করে দিয়েছে ব্রিটানিয়া কোম্পানি। এটি ছিল দেশে ব্রিটানিয়ার দ্বিতীয় বৃহত্তম ইউনিট। এই ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় ধাক্কা লেগেছে কোম্পানির স্থায়ী অস্থায়ী কর্মীদের। দীর্ঘদিন ধরে একটা কোম্পানির উপরে ডিপেন্ড করে এই এলাকা, শুধু নয় এলাকার থেকেও অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে জীবিকা নির্বাহ করে। সেই ক্ষেত্রে কোম্পানি একটা বন্ধ হয়ে যাওয়া মানে প্রচুর মানুষের, যারা ডিরেক্টলি আছে কিংবা যারা ইনডাইরেক্টলি আছে, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। 122 জন স্থায়ী এবং 250 জন অস্থায়ী কর্মীর সংসার চলত ব্রিটানিয়ার তারাতলা ইউনিটে কাজ করে। স্থায়ী কর্মীদের কিছুটা হলেও আর্থিক সুবিধা দিয়েছে কোম্পানি। কোম্পানির 10 বছরের পুরনো কর্মীদের 22 লক্ষ টাকা দিয়েছে ব্রিটানিয়া। 6 থেকে 10 বছরের মধ্যে যারা কাজ করেছেন তারা পাবেন 18 লক্ষ টাকা। তার থেকে কম পুরনো কর্মীরা পাচ্ছেন 13 লক্ষ টাকা। অস্থায়ী কর্মীদের সুরাহার কোনো কথা অবশ্য শোনায়নি কোম্পানি। বেকারের সংস্থা বাড়িয়ে দিচ্ছে, যারাও চাকরি করতো তারাও বেকার হয়ে যাচ্ছে। এবার তারা এখন কি পরিস্থিতিতে, তাদের সংসার কিভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছেন। তারাতলায় ব্রিটানিয়া কোম্পানিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বাজারহাট। ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হওয়ায় ভাটা পড়েছে তাদের বেচাকেনাতেও। ব্যবসা দেখো, সে তো একটুখানি করবি, কম বেশি করে পড়ে। কতগুলি দোকান রয়েছে অনেক দোকান। তারাতলার আগে ব্রিটানিয়ার মুম্বাই এবং চেন্নাই ইউনিটও বন্ধ করেছে ব্রিটানিয়া। এই মুহূর্তে উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতি সংবলিত উন্নততর ইউনিটকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। তারাতলা থেকে শুভজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি। 22 জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। তারপর থেকে অযোধ্যায় নেমেছিল রাম ভক্তদের ঢল। উত্তরপ্রদেশের অযোধ্যা নগরীর সেই রাম মন্দিরের মতো জাঁকজমক না থাকলেও এই বাংলাতেও রয়েছে এক অযোধ্যা, আর সেখানেও রয়েছে রাম মন্দির, যদিও কালের নিয়মে ভগ্নপ্রায় সেই মন্দির। যেখানে রাম সেখানেই অযোধ্যা। আর তাই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 10 নম্বর ওয়ার্ড যে পাড়ায়, সেই পাড়ার নাম অযোধ্যা। কারণ সেখানে রয়েছে প্রাচীন এক রাম মন্দির। তার পাশেই খাল, যেটিকে এলাকাবাসী সরজু নদী রূপে কল্পনা করেন। ইতিহাস বলে 1731 সালে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর চন্দ্রকোনার এই রঘুনাথ মন্দির ধ্বংস করে দেন। পরবর্তী সময়ে তিনি ফের মন্দির প্রতিষ্ঠা করেন। সেই মন্দিরেই পূজিত হতেন রামলালা। সবচেয়ে বড় কথা, 1976 সালে এখানে যে 4টা অষ্টধাতু মূর্তি ছিল, রাম, সীতা, লক্ষ্মণ এবং লালজির মন্দির বা লালজিউ, এই 4টা মূর্তিতে বহু সোনা, অষ্টধাতুর মূর্তি, এবং প্রত্যেকটা ওজন 20 কেজির উপরে ছিল। চুরি হয়ে যায় এবং চুরি হয়ে পর গোটা শহর তোলপাড় করে বহু অনুসন্ধানের পরে পুলিশ করে একটা পুকুর থেকে পাওয়া যায় এবং তারপর আবার পুনঃপ্রতিষ্ঠা হয়। চন্দ্রকোনা ঠাকুরবাড়িতে এখন পূজিত হন রাম, সীতা ও লক্ষ্মণ।
বর্ধমান রাজপরিবারের জমিতেই এখনও মন্দিরটি রয়েছে। ফলে সরকারের সেই জমিতে নিজস্ব উদ্যোগে সংস্কার আইনি গেরোয় আটকে রয়েছে। যদিও এলাকাবাসীর দাবি, মন্দির সংস্কারের পর অযোধ্যার রাম মন্দিরের মতো প্রসিদ্ধি পাক তাঁদের মন্দিরও। উত্তরপ্রদেশে যে রামলালার যে মন্দির যেভাবে মানে একদম সাজো সাজো রব, সেই রকমভাবে যদি এখানটাকেও সাজো সাজোভাবে হয়ে উঠতো তো এটা খুবই ভালো লাগতো। রাম মন্দির নিয়ে স্থানীয় মানুষের ভাবাবেগে রাজনীতির গেরুয়া রং লাগাতে কালক্ষেপ করেনি চন্দ্রকোনার বিজেপি শিবির। স্বাভাবিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে মানুষের আবেগকে সম্মান করার মতো জায়গাতে তৃণমূল কংগ্রেস নাই। তো এই 2011 থেকে 24-এর মধ্যে হিন্দুদের আবেগকে সম্মান জানিয়ে অযোধ্যাকে পুনঃসংস্করণ করা, চন্দ্রকোনার অযোধ্যাকে পুনঃসংস্করণ করার মানসিকতা, এটা আপনি আশা করতে পারেন না। তবে আমরা চন্দ্রকোনাবাসী হিসাবে নিশ্চিতভাবে আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে সময় সুযোগ এলে এবং মানুষের আশীর্বাদ পেলে নিশ্চিতভাবে চন্দ্রকোনার অযোধ্যা পুনঃসংস্করণ হবে, এটা আপনি নিশ্চিত থাকুন। চন্দ্রকোনায় মঠ মন্দিরের সংখ্যা কম নয়। সুপ্রাচীন এই রামলালার মন্দিরের সংস্কার করে চন্দ্রকোনার সার্বিক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছেন পুরসভার চেয়ারপারসনও। সংস্কার করে করা হয় তাহলে আবার কিছুটা আমরা এখানে একটা তীর্থস্থানের মতো জায়গা, এখানটা আরো ভালো সুন্দর হবে। তো আমিও ওনাদের সাথে একমত, যাতে করে এটা হয় আরো সুন্দর করে বা এটা নতুন করে যদি কিছু করা যায়, আমিও তাদের সাথে একমত। একটি মন্দির এবং সেই মন্দিরকে কেন্দ্র করে অঞ্চলটি তীর্থস্থানে পরিণত হওয়ার পেছনে স্থানীয়দের ভাবাবেগ ছাড়াও কাজ করে অন্যান্য রাজনৈতিক অনুঘটক। সেই সব মিলে গেলে চন্দ্রকোনার রাম মন্দিরও হয়তো কোনোদিন উত্তরপ্রদেশের রামলালার মন্দিরের মতো মাহাত্ম্য অর্জন করবে। স্বাবলম্বী হবে চন্দ্রকোনা, সেই কাহিনীও লেখা থাকবে ইতিহাসে। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।